কোটি কোটি বছর আগে যেই স্থানটি ছিল টেথিস সাগর তা বর্তমানে কিভাবে একটি মরুভূমিতে পরিণত হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ জানতে চলেছি এই গ্রহের সবচেয়ে গরম স্থল সাহারা মরুভূমি সম্পর্কে। চীনে অবস্থিত গোবি মরুভূমি থেকে আমেরিকার চিহুয়াহান মরুভূমি পর্যন্ত পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত এই অংশটিকে বলা হয়ে থাকে ডেজার্ট বেল্ট। আর এই ডেজার্ট বেল্টের সবচেয়ে বড় মরুভূমিটি হলো সাহারা মরুভূমি। এই মরুভূমিটি মোট 10টি দেশের মধ্যে অবস্থিত, যা সমগ্র ভারতবর্ষের প্রায় 3 গুণ। নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী সিংহ থিঙ্ক উইথ সব্যসাচী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি রহস্যময় সাহারা মরুভূমি সম্পর্কে। তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনার জন্য তো ফ্রিতে হয়, এতে আমাদের অনেক হেল্প হয়। মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, আলজেরিয়া, চাঁদ, নাইজার, সুদান, তিউনিসিয়া ও পশ্চিম সাহারা সমেত মোট 10টি দেশে বিস্তৃত এই সুবিশাল মরুভূমিটি। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই সুবিশাল মরুভূমিটি আয়তনে মোট 92 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এই মরুভূমিটির পশ্চিম দিকে অবস্থিত রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর ও পূর্বে রয়েছে লোহিত সাগর। এর দক্ষিণ দিক থেকে একটি নদী বয়ে গিয়েছে, যার নাম হলো নাইজার। এই মরুভূমিটি দৈর্ঘ্যে 4800 কিলোমিটার বা 3000 মাইল বিস্তৃত এবং এর প্রস্থে 1800 কিলোমিটার বা 1100 মাইল বিস্তৃত। আপনারা জানলে অবাক হবেন, সাহারা মরুভূমি পৃথিবীর মোট ভূভাগের 8% জায়গা জুড়ে রয়েছে এবং আফ্রিকা মহাদেশের সমগ্র ভূমির 31% জায়গা দখল করে আছে এই মরুভূমিটি। সাহারা মরুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলি হল চাঁদের ফায়া লার্জেউ, লিবিয়ার ঘাট, মালির টিম্বকটু, মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচট ইত্যাদি। এতক্ষণ আমরা এই সুবিশাল মরুভূমিটির অবস্থান ও আয়তন সম্পর্কে জানলাম। এবার আমরা জেনে নেব এই মরুভূমিতে প্রাপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। এই মরুভূমিটির সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা হলো 58 ডিগ্রি সেলসিয়াস। এই মরুভূমিতে রয়েছে শুষ্ক উপত্যকা, পর্বত, লবণের সমতল ভূমি, অনুর্বর এবং পাথুরে মালভূমি এবং বালির টিলা। এই বালির টিলাগুলি বিশাল বিশাল ঝড়ের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। বলা হয়ে থাকে এই ঝড় একবার শুরু হলে 4 দিন পর্যন্ত টানা চলতে পারে। এই বালিগুলোর ঝড়ের মাধ্যমে অ্যামাজন রেন ফরেস্ট অবধি বিস্তৃত হয়, যা এই জঙ্গলের সার হিসাবেও কাজ করে থাকে। এই ঝড় আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে দেখা গিয়েছে। তবে আপাতদৃষ্টিতে এই মরুভূমি বালিময় মনে হলেও এর 70% স্থানই কিন্তু পাথরের দ্বারা সৃষ্ট। এই মরুভূমিটিতে মোট 20টি হ্রদ রয়েছে এবং তাদের প্রায় সবকটি লবণাক্ত জল। এই মরুভূমির একমাত্র মিঠা জলের হ্রদটি হলো লেক চাঁদ। এই মরুভূমিতে প্রতি বছর 1 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়ে থাকে। সাধারণত বার্ষিক 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে তাকে মরুভূমি বলা হয়ে থাকে। এই স্থানের হ্রদগুলি এই সামান্য বৃষ্টিপাতের দ্বারাই কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে। বলা হয়ে থাকে এই মরুভূমিটি গত 20,000 বছর আগেও সজীব ছিল, অর্থাৎ এখানে মানুষের বসতি থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই পরিপূর্ণ ছিল। এর কারণ হিসাবে ধরা হয় প্রতি 20,000 বছর পর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে সামান্য হেলে যায়, আর তার ফলে এই অঞ্চলের জলবায়ুতে সরাসরি প্রভাব পড়ে। অর্থাৎ আবার ঠিক 20,000 বছর পর এই মরুভূমিটি সম্পূর্ণ সজীব অবস্থায় ফিরতে পারে বলেই বিজ্ঞানীরা আশাবাদী। সাহারা মরুভূমিতে বেশ কিছু আগ্নেয়গিরি লক্ষ্য করা গিয়েছে। এর মধ্যে উত্তর চাঁদের তিবেস্তি রেঞ্জে এমি কাউসি নামক শৃঙ্গটি অবস্থিত, যা এই মরুভূমির সর্বোচ্চ শৃঙ্গও বটে এবং এটি একটি মৃত আগ্নেয়গিরি। এবার আমরা জানতে চলেছি এই অঞ্চলের জীবন বৃত্তান্ত ও জীবিকা সম্পর্কে। এই মরুভূমি অঞ্চলটিতে রেকর্ড করা হয়েছে এই অঞ্চলের বেশিরভাগ স্থানে বছরে 3600 ঘন্টা সূর্যের আলো পাওয়া যায়, যা প্রায় 82% এবং কিছু স্থানে তো প্রায় 4000 থেকে 4300 ঘন্টা পর্যন্ত এই আলো পাওয়া যায়। সুতরাং এর ফলে মনে হতেই পারে এই অঞ্চলে মানুষ বসবাসের একেবারে অযোগ্য। তা কিন্তু একেবারেই নয়, কারণ এই মরুভূমিতে বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠীর বসবাস আছে। সাহারায় বসবাসকারী লোকেরা বিভিন্ন বংশভূত। তাদের মধ্যে তুয়ারেগ সহ আমাজিক, বিভিন্ন আরবীয় আমাজি গোষ্ঠী যেমন হাসানিয়া ভাষীর সাহরাউ
এবং জেনেগা নামক এক উপজাতিরও বসবাস রয়েছে। এছাড়া অন্যান্য গোষ্ঠীর মধ্যে রয়েছে তুবু, নুবিয়ান, জাগাওয়া, কানুরি, হাউসা, সোনহাই, বেজা এবং ফুলাফুলানি। হোলোসিন সময়কালের থেকে প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে প্রায় ১৫০০ বছর আগে বারবার এবং আরবি ভাষাভাষীদের আগমনের আগে নীলো সাহারান ভাষাগোষ্ঠীগুলোর মধ্য ও দক্ষিণ সাহারায় জনবহুল করে তুলেছিল, যারা বর্তমানে আধুনিক যুগের সাহারায় ব্যাপকভাবে বসবাস করছে। এই অঞ্চলের প্রধান ভাষাগুলি হলো আরবিক এবং বারবার। এতক্ষণ আলোচনা করছিলাম সেখানে বসবাসকারী মানুষের কথা। এবার যদি পশু পাখির কথা বলি তবে সবার আগে বলতে হয় উটের কথা। সাহারা মরুভূমিতে সবচেয়ে বেশি দেখা যায় উট। এই উটগুলি বন্যও হতে পারে বা বেদুইনদের পোষ্যও হতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার সাপ, গিরগিটি, শেয়াল ও হরিণেরও দেখা পাওয়া যায়। এছাড়া এক ধরনের চিতারও দেখা পাওয়া যায়, যাকে সাহারান চিতা বলে ডাকা হয়। এছাড়া কয়েক প্রকারের পাখিও এই অঞ্চলে লক্ষ্য করা গিয়ে থাকে। এই অঞ্চলে কম বেশি ৩০০০ প্রজাতির উদ্ভিদ লক্ষ্য করা গিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ। মূলত এই অঞ্চলের মানুষের পশুপালন, সামান্য কিছু চাষাবাদ এর উপরেই নির্ভর করতে হয়। তবে পর্যটনের দিক থেকে এই অঞ্চল পর্যটকদের কাছে আকর্ষণীয়ও বটে, কিন্তু অত্যাধিক গরমের কারণে তা খুব একটা কার্যকর হয় না। তবে এই অঞ্চলের অনেক স্থান অনেক হলিউড বা বলিউড মুভির শুটিংয়ের কাজেও কিন্তু ব্যবহার করা হয়েছে। আরেকটি সম্ভাবনাময় দিক হলো, যেহেতু এই অঞ্চলে বছরে প্রায় ৪০০০ ঘন্টা সূর্য বিকিরণ পেয়ে থাকে, তাই এই তাপের দ্বারা সৌরবিদ্যুৎ তৈরি করা সম্ভব, যা সমগ্র মরুভূমি জুড়ে তৈরি করা গেলে এই বিশ্ব জুড়ে বিদ্যুতের সমস্ত চাহিদা মেটাতেও সক্ষম, যা একেবারেই পরিবেশ বান্ধবও বটে। আরেকটি বড় বিষয় হলো, এইসব প্রজেক্টগুলি তৈরি করা গেলে এই অঞ্চলের জনজাতিদেরও জীবিকার একটি রাস্তা তৈরি করা যেতে পারে। এই ছিল সাহারা মরুভূমি সম্পর্কে আমাদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের ফেসবুক চ্যানেলটিকেও ফলো করে দিতে পারেন। আর হ্যাঁ, ইউটিউবে দেখলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।